নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায়মাটির কোশ্চেন ব্যাংকের পরিবেশের 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে 12 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পড়ে তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরে এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও। একের প্রশ্নটি আছে হুগলি নদীর অপর নাম কি? হুগলি নদীর অপর নাম হলো গঙ্গা। গ ওয়াই গয়ে আকা গঙ্গা। বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? বিষ্ণুপুর শহরটি বাঁকুড়া জেলায় অবস্থিত। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে, আমি এক কথায় শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। সান্দাকফু। আমি এখানে লিখলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। তিতুমির। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। নেহেরু। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। মালভূমি অঞ্চলের মাটির রং কি রকম? মালভূমি অঞ্চলের মাটির রং লাল। একই সাথে প্রশ্নটি বলেছে, দেখো, ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? ঘুম রেলওয়ে স্টেশন দার্জিলিং জেলায় অবস্থিত। দার্জিলিং। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলি। ঞয়ে বর্গীয় জয়ে লয়ে দীর্ঘই। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। 9 প্রশ্নটি বলেছে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? জলদাপাড়ায়। জলদাপাড়ায় এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়? মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে। 2 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 2 প্রশ্নটি আছে নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। দেখো লিখেছি, যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী। উদাহরণ গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 2 প্রশ্নটি বলেছে কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখো। কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম হলো সর্পগন্ধা, মেহেন্দি, কালমেঘ, সিংকোনা, তুলসী ইত্যাদি। 2 প্রশ্নটি বলেছে মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? বিভিন্ন রকমের জাল, ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি জিনিস ব্যবহার করা হয় মাছ ধরার জন্য। 4 প্রশ্নটি বলেছে ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পর সংযুক্ত ছিল। সেই সময় অবিভক্ত সুবিস্তৃত বাংলাদেশে শাসন কার্য পরিচালনায় অসুবিধা দেখা দেয়। এই জন্য 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট লর্ড কার্জন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলার ভাগের নীতি ঘোষণা করে। 2 প্রশ্নটি বলেছে কোন কোন ফসল চাষে জল কম লাগে? কোন কোন ফসল চাষে জল কম লাগে? মসুর, অড়হর,
অরহর, তোমাদের এটা পরিবেশ বইটিকেই দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। মটর, এখানে লিখে দিচ্ছি শিম, তুলি ইত্যাদি। কি কি লিখলাম দেখো, মসুর, শিম, অড়হর, মটর, বিউলি ইত্যাদি ফসল চাষে জল কম লাগে। এই প্রশ্নটি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি, আমি তিনটি লিখে দেখাচ্ছি। আমাদের দেশের সংবিধান কে রচনা করেন? কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? আমি প্রথমের প্রশ্নটি বইতে লিখে দিচ্ছি দেখো, আমাদের দেশের সংবিধান কে রচনা করেন? ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। আম্বেদকর আমাদের দেশের সংবিধান রচনা করেন ডক্টর বি আর আম্বেদকর। কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এত পর্যন্ত লিখবে যে সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি। সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে, ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমন ভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল, তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। তারপরে তিনি দুইয়ের প্রশ্নটি বলেছে দেখো, ডিভিসির পুরো কথাটির মানে কি? ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধা লেখো। ডিভিসির পুরো কথাটির মানে আমি এখানটা লিখে দিচ্ছি দামোদর, দামোদর ভ্যালি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ক পয়রে পোকা রয়েকা তালব্যস্য দন্ত ন। তোমরা আমার কথাটি ভালোভাবে শুনবে। দামোদর ভ্যালি কর্পোরেশন, দয়াকা ময়কা দামোদর দর, ভয় জফলা আকালসি ভ্যালি, ক পয়রে পোকা রয়েকা তালব্যস্য দন্ত ন কর্পোরেশন, দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসির পুরো কথা। ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধা লেখো। এটা খাতায় লিখে দেখতে দিচ্ছি, দেখে নাও। দেখো, লিখেছি সুবিধা। ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। দুই, ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে। তিন, বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে। চার, এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের ফলে। এটা হলো সুবিধা। এবার অসুবিধাটা বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, অসুবিধা কি লিখেছি, বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। দুই, জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতিকে স্থানান্তরিত করা হয়েছে। এটা হলো অসুবিধা। তিনের প্রশ্নটি কি আছে, বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি, আর বন বা গাছ কাটলে জীবকুলের কি কি ক্ষতি হতে পারে। দেখো, লিখেছি বন থেকে আমরা জ্বালানি কাঠ, আসবাব তৈরি, জানালা দরজা তৈরির কাঠ সংগ্রহ করা হয়। বন থেকে মধু, লাক্ষা প্রভৃতি অর্থকারী উপাদান সংগ্রহ করা হয়। তিন, বনভূমির বিভিন্ন ঔষধি গাছ থেকে বিভিন্ন রোগের ঔষধ তৈরির উপাদান পাওয়া যায়। চার, রজন, গদ, ধুনো, মশলা, সুগন্ধি তেল প্রভৃতি বিভিন্ন অর্থকরী দ্রব্য মানুষ বন থেকে সংগ্রহ করে থাকে। তারপরে প্রশ্নটি বলেছিল বন বা গাছ কাটলে জীবগুলির কি কি ক্ষতি হতে পারে। এক, বাতাসে অক্সিজেন কমে যাবে। দুই, মাটি ক্ষয় বৃদ্ধি পাবে। তিন, বৃষ্টিপাত হ্রাস পাবে। চার, বনের পশুরা লোকালয়ে ঢুকে ক্ষতি করবে। পাঁচ, কাঠের যোগান হ্রাস পাবে। ছয়, বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে। সাত, পশু পাখিরা তাদের বাসভূমি হারাবে। আট, ফল কাঠ প্রভৃতির দাম বৃদ্ধি পাবে। নয়, বন্যা ও খরা বৃদ্ধি পাবে। আর 10, ঝড়ের তীব্রতা বাড়বে। তাহলে দেখো, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের 13 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।